প্রফেসর আসিফ নজরুল আমাদের সঙ্গে আছেন, আইন উপদেষ্টা। প্রফেসর আসিফ নজরুলের কাছেও আমরা একটু ক্ষমা প্রার্থী যে তাকে আসলে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু বেশি অপেক্ষা করতে হলো। প্রফেসর আসিফ নজরুলকে আমি স্বাগত জানাতে চাই। প্রফেসর আসিফ নজরুল আসলে আইন উপদেষ্টা, প্রবাস বিষয়ক উপদেষ্টা, এছাড়াও তার অনেক পরিচয় রয়েছে। আমি তার যে পরিচয়টা দিতে একটা আলাদা রকম শ্লাঘা অনুভব করি, সেটি হচ্ছে যে তিনি এক সময়ের দুধে সাংবাদিক। আমি তার সাংবাদিকতা বা তার রিপোর্টিং বিচিত্রাকালীন সময়, তার সেই সময়গুলির কথা আমরা মনে করতে পারি। আমরা যে কয়জন সাংবাদিকতার হিরো দেখেছি তার মধ্যে তিনি একজন। পরে তিনি কলাম লেখক হয়েছেন, শিক্ষক হয়েছেন, রিপোর্টিংয়ের সেই ধারা থেকে সরে আসছেন। তবু প্রফেসর আসিফ নজরুল, আপনাকে স্বাগত জানাই। অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। ধন্যবাদ। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। তবে প্রফেসর আসিফ নজরুল, আমরা প্রথমে আপনাকে একটু, আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাবো, কারণ আপনি যখন আমাদের এখানে যুক্ত হয়েছেন তখন অনেকগুলি বিষয়, বিশেষ করে আপনি কি করছেন, কি করবেন, সেগুলি নিয়েও অনেকের অনেক কৌতূহল আছে। কিন্তু প্রথমে আমি যেটি জানতে চাইবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফর, সেই যুক্তরাজ্যে উনি যে সফর করছেন, সেই সফরটিকে কি রাষ্ট্রীয় বা সরকারি সফর বলা যাবে বা বলা হচ্ছে? দেখেন, আমি এই টেকনিক্যালিটির মধ্যে যাব না, তবে আমি জানি এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার ব্রিটেনে আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের যে মন্ত্রীরা ছিল, যে পাওয়ারফুল লোকরা ছিল, এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরা, তাদের যে অবৈধ সম্পদ বিত্ত রয়েছে সেটা ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি একটা লক্ষ্য ছিল। সেখানে আপনার আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্টের ব্যাপারে, আপনার ট্রেডের ব্যাপারে একটা অগ্রগতি অর্জনের প্রচেষ্টা ছিল। এছাড়া আপনার যদি সম্ভবত আপনার এখানে ইউকের যে প্রধানমন্ত্রী আছেন ওনার সাথে দেখা হওয়ার একটা চিন্তাও ছিল আর কি। আর এই সফরগুলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করা হয়। কিন্তু যখন আপনার প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয় থাকে, যেমন ধরেন স্যার যদি মালয়েশিয়া যখন যাবেন তখন উনি আমার সাথে খুব ডিটেইল আলোচনা করবেন, ফলে এটা আমার সাথে খুব বেশি ডিটেইল আলোচনা করা হয়নি। আরেকটা জিনিস আপনি জানেন যে এখানে তারেক রহমান সাহেবের সাথে দেখা হতে পারে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের মনে আগ্রহ রয়েছে। অবশ্যই গণতন্ত্র মনা যারা মানুষ, তাদের মনের মধ্যে আগ্রহ রয়েছে। সেই সফরটা খুব সম্ভবত হচ্ছে আগামীকাল। কিন্তু স্যার, আমি যেই কারণে এই প্রশ্নটা আসলে করা, যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন, সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না, প্লাস আমাদের মানে যে প্রেস উইং, সেই প্রেস উইং জানাচ্ছেন যে না, ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায়। পরে আবার বলা হচ্ছে যে না, এটা একটু ভুল হয়েছে। স্যার, পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না। এটা কেন এরকম হচ্ছে? মানে আমি কেন এরকম বলতেছি, প্রফেসর আসিফ নজরুল, আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান ছিলেন না, তিনি তখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন, এর থেকে বেশি মনোযোগ, এর থেকে বেশি সম্মান তিনি পেতেন। আমি দেখে জেনে বলতেছি, হঠাৎ আমাদের কি হলো? আমি স্যারকে যতটুকু চিনি, ওনার যে সোশ্যাল বিজনেস সামিটটা আছে ওখানে আপনার কয়েকবার আমি স্যারের সফর সঙ্গী ছিলাম। স্যার কিন্তু এয়ারপোর্টে প্রোটোকল পছন্দ করে না। আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই, স্যার চান না একজন উপদেষ্টাও যেন যান। উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টাও যেন থাকে। তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো, স্যারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না, এটা আমি বিশ্বাস করি না। আর এখানে একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে, আমাদের প্রেস যিনি আছে ওনারা ব্রিফ করবেন, আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা, তার কথা আছে। কিন্তু তার আগেও আমরা চ্যাথাম হাউসে যার যে ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না, এটা তিনি জোর দিয়ে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ক্যাবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না। এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে। তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে,
অ্যাড্রেসটা কোথায়, ওই বাসাটার ছবিটা কোথায়। আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব। সম্ভব কিনা বলে? রাইট, সম্ভব, একদমই সম্ভব। তো যারা প্রপার্টি করে লুকানো সম্ভব না স্যার, আমেরিকা প্রপার্টি করে লুকানো সম্ভব না। জি জি, যারা এই মিথ্যা, যারা খালেদ একটা মিনিট, যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন, তাদের কাছে আমার কয়েকটা কথা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা, চরিত্র হরণ করা, দোষারোপ করা, এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ না, যদি আপনি এই মহাপাপীর কথা প্রচার করেন বা শেয়ার করেন, আপনিও মহাপাপ করছেন। ঠিক আছে? আল্লাহর ভয় করেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই, আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে? সেই স্কুলে যারা সহপাঠী আছে, টিচার আছে, তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় 6 বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে। উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান। এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে, কাউকে না কাউকে বলতে। কারো কাছ থেকে যদি না শুনে, কেউই বললো না, আমার ওয়াইফের কলিগ, আমার বাচ্চার স্কুলের টিচার, আমার কলিগ, আমার প্রতিবেশী, কারো কোনো সূত্র উল্লেখ না করে, বাসার অ্যাড্রেস না দিয়ে, দলিল না দিয়ে, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন। এবং এই যে বিশ্বাস করলেন, দাঁড়ান একটা মিনিট খালেদ, আমাকে বলতে হবে, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আপনি যে বিশ্বাস করলেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার। যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে, তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না। আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান, তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না। বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, আমেরিকাতে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই মিথ্যাবাদী, এর পরিচয়, এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন। কারণ এগুলি করে তারা সরল মনা মানুষ, তাদেরকে বিভ্রান্ত করে, তাদের দুঃখ দেয়। এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে। এই একটা জিনিস প্রমাণ চান, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, প্রমাণ চান। প্রফেসর আসিফ নজরুল কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এটা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব, তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন। প্রফেসর আসিফ নজরুল, আসলে আমরা অনেকগুলি বিষয় আজকে কথা বলতে হবে। আপনাকে আমরা পেয়েছি, সেজন্য আবার একটু দেরিও হয়েছে, সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো, অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত। আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা, একবার এই কথাগুলি একটু বলে ফেলা। আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টারা নাকি খুব ট্রাভেল হ্যাপি, আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে 11 বার তিনি বিদেশে গিয়েছেন। আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ, সেহেতু আপনিও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা, এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা। খুব সংক্ষেপে দুটো বিষয় একটু বলে দিতেন। হ্যাঁ, জি, না আমি আরো বলবো আপনাকে। আমাদের সবার সম্পত্তির হিসাব ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে। আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা। সেকেন্ড হচ্ছে, বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব। আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম, যেখানে স্থানীয় আওয়ামী লীগরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই। আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন, উনি নিয়েছিলেন। আমি আমার পিএস, আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই। ঠিক আছে? আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ 2 জন লোক গিয়েছিল আমার সাথে, এক্সট্রা 2 জন লোক একটা সফরই। সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে। আমি যে সফরগুলোতে গিয়েছিলাম, একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য। এটা আমার ম্যান্ডেটরি। আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য, আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে, তাদের অতিথি হয়ে, যেখানে 2 জন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে। এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ, তো সৌদি আরবে 2 বার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই। আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে,
সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন, ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন, মালয়েশিয়াতে দুজন, সর্বোচ্চ দুইজন, এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না। তার মানে আপনি আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন। আপনি যদি অবশ্যই হিসাবটির কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে ক্যাবিনেটে দেয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময়, রাইট? অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা আমি বলতাম, এখন চট করে মনে করতে পারছি, সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না। আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই। আমার ব্যক্তিগত, আমার এবং আমার পরিবার, আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল, যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত, যেখানে সাধারণ রোগীরা দেখায়, সেভাবে দেখিয়েছি। ইবনে সিনাতে দেখিয়েছি, সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি। কোনোদিন বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই। ওকে, প্রফেসর নজরুল, আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে, কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার, আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে? টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি, স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সনে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন তো সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে, সেটা আমরা চেয়েছিলাম, অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে দালাল শব্দটি বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে। যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, আমি পাকিস্তানপন্থী, আমি আইএসআই এর এজেন্ট? প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, তো এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অন্য একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এইসব প্রচারণায় কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ক্ষমতাসীন হওয়ার পর আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, যে লস্করে তৈয়বার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, কি জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি, ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে লোক রাস্তার মধ্যে মানে আমার কাছে মনে হয় কি, যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে, বা আমাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে না। আর ভারতের সাথে চুক্তি, আপনাকে আমি বলি, এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসে, খালেদ, আপনি যখন ডয়েচে ভেলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ভেলের মতামত হতো? হতো না, ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরো দিবে।
অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমাদের 2-1 জন শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। 2-1 জন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে, থাক, এরকম করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার ওই যে রাজনীতিতে দোষারোপ আমার উপর আসবে কেন? আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলি প্রকাশ করে না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই, সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। তো এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি সেগুলো আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না। অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই, যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল, কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না, তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আসলে গত 15 বছরের কথা বলতেছি, প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও, তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হইল? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়াভাবে এগুলি, স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? ভেরি গুড কোয়েশ্চেন। এখন ধরেন এখন ধরেন আমি আপনাকে বলি, খালেদ, আপনি আমাকে দুইটা প্রশ্ন করছেন, আমাকে একটু টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের 1-2 শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটির মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না হতে পারে? আমাদের তো প্রফেসর ইউনুস আছেন, প্রফেসর ইউনুস কেমনে এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলতেছি, অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার আর ইউনুস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি, আপনি খালি ধরেন ডয়েটসে ভেলেতে একটা জিনিস প্রচার হইলো কেন, তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো, আপনার কাছে মনে হতো ডয়েটসে ভেলের জার্মান ভার্সনে কি প্রচার হচ্ছে আমি কি জানি। তো আমার কাছে এরকম অবস্থা, আপনি উনাদেরকে জিজ্ঞেস করেন, এবং আমার ধারণা উনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন। এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি, আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে,
এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো ওইটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, বিদাকে বলেছি। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে, বাস ধরে, ট্রেন ধরে চলে গেলেই হলো। আমাকে একটু বলতে দেন প্লিজ, এটা জরুরি খুব ইনফরমেশন। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাবে, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন। ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে? ওকে, ঠিক আছে। এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন, তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছ থেকে, যেহেতু সাংবাদিকতার 2-1টা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময়ই নিতে হয়, সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে, বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই। মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি, ডিজিএফআই, এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে, এখনো সেনা প্রধানের কাছে তো না। মানে ডিজিএফআই তো আপনার না, সরকার প্রধানকে রিপোর্ট করে। ডিজিএফআই তো না, সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না। রাইট। এখন আপনি ধরেন, আমি আপনাকে একটু বলি, আপনি যেহেতু বলেছেন শুনেন, আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল, ওই প্রস্তাবগুলো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি। যে মিনিস্ট্রির কাজ সেই মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে। আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে, যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেটাও কয়েকটা কাজ আমরা করে দিয়েছি। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট, সেরকম আমরা 7টা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি, 7টা। আরো ধরেন 4-5টা আগামী 1 মাসের মধ্যে হবে। একটা মিনিট দাঁড়ান। এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে, ভাই তাদের জিজ্ঞেস করেন। এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দাঁড়ান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো এনভায়রনমেন্টাল ল। এখন কনস্টিটিউশন ল যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিনা সেটাকে আমাকে কেউ জিজ্ঞেস করতো না, তো কমন সেন্সের ব্যাপার। এখন আপনি ধরেন লিভারপুলের কোচ, লিভারপুল টিম খারাপ খেলছে, এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন, তাদের জিজ্ঞেস করেন? না 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 প্রফেসর নজরুল, আমার প্রশ্নটা আসলে এটা না, মানে আমার এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা, যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা। সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব? সম্ভব, সম্ভব। সরকার প্রধান না জেনে এটা সম্ভব? নরমাল, হ্যাঁ সম্ভব, সম্ভব। আমি আপনাকে বলি, নরমাল একটা সরকার ব্যবস্থায় অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড, অনেক কোঅর্ডিনেশন, অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে। আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটার ছায়া দেখবেন। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো। সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল, মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত। খেয়াল করে দেখেন, এটা একটা নর্মাল পিরিয়ড না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় যেটা খুব ব্যাকরণ মতো হয় না। এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অন্যরকম। এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল, প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেংথ ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল।
এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি, অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুচ্ছে, আপনারা ওনারাও হয়তো অনেক কাজ করে, হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে, হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে। তা আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন, আপনারা সিরিজ করেন, আমি আপনাদের একটা আইডিয়া দিই, ধরেন আমাদের সরকারের তো 50% সময় পার হয়ে গেছে, আপনি এটা 10 মিনিটের প্রোগ্রাম করেন, প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে 10 মাস হলো 50% সময় চলে গেছে, আপনারা কি করেছেন, আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে মতো শুনে আর কি। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে 3 সদস্যের একটা তদন্ত কমিটি, খুবই উচ্চ পর্যায়ের, এটা কমিটি না, এটা কমিশন গঠন করা হয়েছে, কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই, কারোই কোনো কিছু জানা নাই, অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন, হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই? উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে, এটা সম্ভব? আপনি খালেদ, আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী, ইন এ সেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন, কিন্তু ধরেন আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন, আপনি প্রশ্ন আসলেও সেটা আমার মনে হয় যে এটা পরিষ্কার। আপনি যেহেতু তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু করি। প্রফেসর আসিফ নজরুল, ইশরাক হোসেন মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানতে চেয়েছি, আইন উপদেষ্টা বাইরে আছেন, সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না। এই করতে করতে তারিখ পেরিয়ে গেল, এক ধরনের জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশরাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না, এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময়, মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না, এবং পুরো প্লটটা আপনার করা, এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়। প্লটটা কি আমি বিএনপির বিপক্ষে করেছিলাম? জি, আপনি বিএনপির বিপক্ষে করেছেন। বিএনপির বিপক্ষে। ও গুড গুড, আমি তো সারাক্ষণ শুনি আমি বিএনপির পক্ষে কাজ করি, এইটা বিপক্ষে করেছেন কেন জানি। আচ্ছা শোনেন, আমি আপনারে ভেরি ক্লিয়ারলি বলি, জি আমার কনসিয়েন্সের কাছে আমি 100% ক্লিয়ার, ইশরাকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে সেটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না। এই যে রায়টা, এই রায়টা রিপোর্টেড না, সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না, রিপোর্টেড কেস সবার নজরে পড়ে। এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে, রায়টা ত্রুটিপূর্ণ ছিল, কারণ ইশরাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন। এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন, পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা, নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে। মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না, এটা শিল্ড হিসাবে আমি কাজ করব? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল, এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে। তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে, আমি কোনো রিপ্লাই দেই নাই, কারণ এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এখন ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব, এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী শারমিনা মতামত ছিল, আপনারা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক, 10 কার্য দিবস তখনও শেষ হয় না। আপনি মনে রাখবেন লতে 10 দিন মানে 10 কার্য দিবস। স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো, পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে। যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে। কোন রকম বদ মতলব বাজে মতলব আমার নাই। আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু। আমি মনে করি ইশরাক যে জাজমেন্টটা আসছে এটা ইশরাকের দোষ না, জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, সেটা নর্মালি আপিল করে, আপিল করলে এই সিচুয়েশনটা হতো না। এখানে কোন রকম বদমতলব, কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি।
দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না, কারণ দুই রকম ভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা, সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি, ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের জনাব তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না, এটা কেউ কেউ বলছেন। আমি একটু প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা, মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আসিফ নজরুল? আমি বলি, ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা। তো ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে? এটা তো অ্যাবসার্ড কথা। সেকেন্ড কথাটা হচ্ছে শাহাদত সাহেবের সেটাই আমাদের ভুল ছিল সরকারের। তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ। উনি আমাদের এখানে, আমরা তখন মাত্র দায়িত্বে এসেছি, আমরা খুব বেশি কনসালটেশন হওয়ার আগে উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পড়িয়ে দিয়েছেন। আর শাহাদত সাহেবের যেটা ছিল, আমি শাহাদত সাহেবের কেসটা দেখি নাই, সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই, ওইটা আমাদের একটা মিস্টেক ছিল। এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে, যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি শোরগোল হচ্ছে, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, আমি আমার যারা কনসার্ন লিগ্যাল অ্যাডভাইস করেন, যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে, আমি তখন 100% কনভিন্সড হয়েছি যে না, প্লেন চেঞ্জ করা যায় না। এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে, তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে। ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না, মানে এক যাত্রায় পৃথক ফল। এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন, এইটা আবার 2 দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন, পুরো রাষ্ট্র কাঠামোর জন্য ব্যবহার করা হইতেছে। এটা একটু আমি একটু আপনাকে বলি, জি, আমি যদি আপনাকে এভাবে বলি, হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে, আসিফ সেই ভুলটা করতে চায় নাই, এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আর সমস্যাটা দেখেন আপনাকে আমি বলি, যখন ইশরাকের এই প্রোগ্রামগুলো চলছে, তাকে মেয়র ঘোষণা করতেই হবে। এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে, যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল, তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল। নূর আমাকে বলতেছে, নাম ধরে ধরে বলতেছি, যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল, তারা 6000 লোকের লিস্ট করেছে, কাউন্সিলর এরকম সহ, এবং তারা নূরকে বলছে, স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে, আমাদেরও দিয়ে দিবে। সারা দেশে যত কাউন্সিলর আছে, ইউনিয়ন পরিষদ মেম্বার আছে, কমিশনার আছে, সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার, যে সবাই ইলেকটেড ঘোষণা করতে হবে। তাহলে আপনি সেন্ট্রাল থিম হচ্ছে, আমরা শেখ হাসিনা যে ইলেকশন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন, এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করব, এটা একটা এথিক্যাল পয়েন্ট। এবং এই এথিক্যাল পয়েন্টে আমি আপনাকে বলি, এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না, এটা আদালতের এই রায় ফলটি এটার বিরুদ্ধে আপিল করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল। এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসনেস নাই। বিএনপি 10টা ভালো কাজ করলে 10টা ভালো কাজ আমি সমর্থন করব, কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল করেছে বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হয়ে ভোট করেছে, সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে। ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ভুল না করার ইচ্ছা, 6000 নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা, সেইটা একটা দল থেকে এটা নিশ্চয়ই দর্শকরা, আমরা নিশ্চয়ই দেখবো এটার মধ্যে আর কি হয়। কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রফেসর আসিফ নজরুল, সেটা হচ্ছে দেখেন খালেদ, আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি। দেখেন, আমি এই 15 বছরে বিএনপি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে, যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে, কত লোক সর্বশান্ত হয়েছে, কত লোক আহত হয়েছে, কত লোক গুম হয়েছে, এই পুরা কষ্টের প্রতি 15টা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন। আমি যখন বেগম খালেদা জিয়া যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না, বিবৃতি দেখেছি, বাংলাদেশের প্রতিনিধিত্ব আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রসঙ্গ করে বলে রাখি, ডক্টর ইউনূসের পক্ষেও যখন বিবৃতি নিতে গেছি, আমাকে এই সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে, সবকিছু তো ইমেইলে আছে। আমি যখন আরো 10-15 বছর পর জীবনে লিখবো, আপনারা অবাক হয়ে যাবেন। তা আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাথেটিক মানে কি, আমি ওনাদেরও তো ভুল হওয়া সম্ভব, ওনারা 10টা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে, যে ভুলটা আমি বলবো না,
তো আমি তো ভাই না, সেটা আমার ইমান থেকে আমি বলেছি বিএনপির এই সিদ্ধান্তটা ভুল ছিল। সেটা দুই পক্ষেই আছে প্রফেসর আসিফ নজরুল। আমার মনে আছে যে আমি বন শহরে থাকতাম, প্রফেসর ইউনূস ভিসবাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন, তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে, মানে সামনে ক্যামেরার সামনে কথা বলে, ক্যামেরার আড়ালে অনেকক্ষণ কথা বলে। দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে, কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না। আসলে ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা শত্রুতে পরিণত হয়েছি। সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশে, আপনি স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার। উনি নিউ ইয়র্ক এসছেন, নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি, তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি, এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার। উনি আমার বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন। যাই হোক, খাওয়াবার এটা উনার ইচ্ছা। কিন্তু আমি স্যারকে জিজ্ঞেস করব। আচ্ছা স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ, মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত 30 বছরে, সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা। এমনকি আপনাকে গালি দিলেও, মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না। কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি 2 মাস ধরে গ্রেপ্তার। সাব্বির না কি নাম, তিনি জননিরাপদ, সাব্বির নাম, সরি আমি সাব্বির না কি নাম না, তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার। তিনি জননিরাপত্তা আইন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত। বিগত আমলে প্রণীত এইসব আইন দিয়ে একটা ইউটিউবারে প্রফেসর নজরুল, মানে আমার আর কিছু বলার নাই। মানে আপনি, মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন, বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে। আমি আপনাকে খালেদ বলি, একটা কথা হচ্ছে কি, আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, আপনি বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি, বাংলাদেশে কোনো আমল এটা ছিল না। আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন, আমার ক্ষেত্রে কত মিথ্যাচার, কত জঘন্য চরিত্র হননকারী কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে, পেনাল কোড বলেন, সন্ত্রাস দমন আইন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্রহানি মিথ্যা কথা, আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর জন্য কি কেউ মামলা করেছে? আমাদের ইউনূস স্যারের বিরুদ্ধে করা হয়েছে, রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে, আমাদের সালাউদ্দিন স্যারের বিরুদ্ধে করা হয়েছে, কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে। এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি? আমরা করি নাই। এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ডিল করে, আমি আপনাকে অনেস্টলি বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো। আপনি জানেন আমরা একটা ভঙ্গুর, একটা মানসিক শক্তির পুলিশ, ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে। এই পুলিশের মধ্যে হয়তো 30 জনের অন্তরে এখনো বাকশাল, এই মধ্যে হয়তো 30 জন বিএনপি তারা ভাবে তারা বঞ্চিত, 20 জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত, এবং তাদের সে মরাল স্ট্রেংথ নাই। এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায়, মব কালচার এত বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না, স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। এখানে সবকিছু ঠিক মতো করা যায় না। আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন, যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিগদের মধ্যে, আপনি তো তখন পাবলিকলি করতে পারবেন না। কাজে পাবলিকলি করা হয় না দেখে আমাদের, আমি বা অন্য উপদেষ্টা না ভাববেন না। আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু মানে একটু জরিপের ইয়ে করছিলাম, সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে প্রধান উপদেষ্টা, জি জি শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন প্রশ্ন? জি আচ্ছা, বলছিলেন যে আসলে এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরললেস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে একটা হার স্বীকারই করেন। এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেন, একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক
তারপরে হচ্ছে যে ওগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার, তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার। মানে কিন্তু কিন্তু এটা ডিগ্রিতে তফাৎ, বৈশিষ্ট্যে না স্যার। খালেদ আমি একটু বলি, হ্যাঁ আমি কিন্তু সাব্বিরের কেসটা পুরোপুরি জানি না, এক্স্যাক্টলি সাব্বির কি লিখেছে জানি না, ফলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে বলি, আমার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে যারা ঢাকা টিচার আছেন, সাংবাদিক আছেন, তারা ডক্টর ইউনূসকে যেইভাবে সমালোচনা করে, এটা আপনি শেখ হাসিনার আমলে কল্পনাও করতে পারতেন। এবং আপনি আপনি দেখেন মানে এত বাজে কথা বলেছে, মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি এসব ক্লিপ দেখেন, এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে? আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, ব্যবস্থা নিয়েছি? সাব্বিরের কেসটা যেটা আমি পুরো জানি না, উনি ফেসবুকে কি লিখেছে। প্রফেসর আসিফ নজরুল, আপনি শেখ হাসিনার দোর্দণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন, মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল, যেই কারণে আবার আলী রিয়াজ স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন, মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হইছেই, কিন্তু না খালেদ এক মিনিট, খালেদ জি বলেন। আপনি কিন্তু এই কথা আগেও বলেছেন, আমি ক্লিয়ার করি আপনাকে। আমরা যেটুক বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, এই ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিনদেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এরকম বহু কথা বলতে পারি নাই, যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক, সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল। অনেক আপনি প্রোগ্রামটা করতেন তখন প্রথম দিক 2018 পর ক্রমে কমতে আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই, প্রফেসর আসিফ নজরুল দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বরং মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলি আমি পার্থক্যটা কোথায়। যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কি হবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলায় পড়বো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না। আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো। জিল্লুর বলেছে চ্যানেল আই আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসিফ নজরুলকে আমি 3 মাস 6 মাস পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না। আমি প্রোগ্রাম করতাম বাংলা ভিশনে সবচেয়ে বেশি। খেয়াল করেন আপনি, একদিনও বাংলা ভিশনে আমাকে নিতে পারে নাই, ভয়ে কাঁপতো তারা। সেখানকার লোকজন বলতো ভাই বাংলা ভিশনে পারবো না। আপনি পেরেছিলেন, মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পারতো, অনেকবার বলেছিল যায়নি, কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি, শুধুমাত্র এই কারণে পেরেছিলেন। এটা হচ্ছে আমার ধারণা। আপনি এত সরকার বিরোধী একটা ভয়েস, সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা তো আরো বেশি চাপ সৃষ্টি করার দরকার ছিল। আমাকে যাই হোক, আমি আর পুরোনো প্রসঙ্গে যাইতে চাই না, কিন্তু তারা শিল, কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে। আমার মনে আছে আসিফ ভাই, সরি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো, যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ, আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না, আমি হচ্ছে একদম গাধা ছাড়া তো কেউ এরকম করবে। আচ্ছা যাই হোক, এবার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিস্ট সিদ্ধান্ত নিতেছেন কিনা, যে পপুলিস্ট সিদ্ধান্তের মধ্যে মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা। যেমন দেখেন প্রফেসর আসিফ নজরুল, আসলে প্রফেসর ইউনূসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলি, করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে।
যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এখন স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি, আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি। হ্যাঁ, আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে, আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন, যারা করবেন ইত্যাদি। ভাই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কমপক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে, চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি, আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, পরে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলা ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ আমাকে একটু বলতে দিবেন, আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা কি সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন? আমি অবাক হয়ে বললাম ঈদ হচ্ছে কি হয়েছে, আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি, যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি? আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না, 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে? হিউম্যানলি পসিবল। খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, প্রথম একটা কথা বলি, প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম। প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম, ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই। আমি প্রফেসর আসিফ নজরুল, আসলে আমাদের একটু সময়, আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন, আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে, কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না। আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন, তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আমি 2টা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে, কি ডিসিশন নিবে না, প্রত্যেকটা জিনিস
আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না। আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো, আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা, সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপই করতে চাবো, আমি কি গাধা? আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। দুইটা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা, মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন, তখন যারা জুডিশিয়ারি মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যেই ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না? যে ধমকটা তো খুব ভালো ধমক। হুটহাট করে জামিন দিবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা তো সৎ উপদেশ। আমি তো বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপিল টু আপিল কম্পেয়ার করি, ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনার আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভই আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন, মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি নাই, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরপরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন। কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর, যেখানে গণ অভ্যুত্থানের পর, যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক, যেখানে সত্যি 1000 থেকে 1500 লোক মারা গেছে, যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে, যেখানে এত বড়, আপনি খেয়াল করেন খালেদ, যখন এরশাদ আমলে টোটাল 9 বছরে 42 জন মারা গেছে, তারপরে মানুষ 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয়, যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেনসিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উজ্জ্ব করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব? পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না। তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা,
আপনি আমাকে এরকম চিনেন? আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। এখন শোনেন, আমাদের এখানে শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু কিছু বিচারক আছে, তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই, সরি। ওকে, আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে 4-5টা বিষয় নিয়ে, একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, 2 হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আসে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। চিন্ময় কৃষ্ণ দাস, প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট? হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন উনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ নিন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি একটু খোঁজ দিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান না শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজসে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোভ থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো ওই অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল, আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন। আপনি স্নেহ করেন একজন মানে প্রথিতযশা আইনজীবী, আমার থেকে একটু বয়সে কম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় আইনজীবী, আমি তাকে কোট করছি, যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না। তিনি বলেছিলেন এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না। তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতিতে আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না, ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। এক পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা, এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন, আপনি যদি একটু দেখতেন। আপনাকে একটা জিনিস বলি, আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম, তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে ইয়েতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। জ্যোতির্ময়ের বক্তব্যটা ছিল আমার মতো একটা গর্ধব শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আর কি। তো উনি যারা গর্ধব ভাবে, তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন, আমি একটা ইন্টারন্যাশনাল হতে পিএইচডি করা, 2টা পোস্টডক করা, আমার 8-10টা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে, আমি একটা পত্রিকাতে ল বিষয়ে লিখছি এত বছর যাবত, যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে, তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না। সে কি বলছে আমি তার কোনো কমেন্ট পড়ি না, কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু আমি এটা জানি, আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর, তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে। ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে, সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনি এটা দরকার হলে দেখে নিন। আমি তার কিছু পড়ি না, কারণ যে লোকের প্রতি আমার রেসপেক্ট নাই, আমি তার কোনো কিছু পড়ি না। আচ্ছা ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি সম্প্রতি আপনি নিশ্চয়ই আপনি পড়ার সময় পেয়েছেন কিনা, সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলোতে লিখেছেন যে
কোট করছি, অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায় আটক রাখা সংস্কৃতি তাদের পতনের মধ্যে দিয়ে এর অবসান ঘটবে, কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি আওরাক এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। ফারজানা রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি, আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক আনোয়ারা বেগম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নাম না জানা অনেক লোক এই আটক রাখার সংস্কৃতির শিকার হয়েছেন। আপনার কাছ থেকে জাস্ট 2-1 লাইনে একটা আপনি যে দুজনের নাম দিলেন ওনাকে তো জামিনে মুক্ত হয়েছে সাথে সাথে জামিনে মুক্ত হয়েছেন। এখন ধরেন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি এক্স্যাক্টলি ডেভিডের মতোই লিখতাম। আমি অ্যাক্টিভিজম হচ্ছে একটা পার্ট, আর যখন আপনি একটা দায়িত্বে আসেন সেটা হচ্ছে অন্য পার্ট। একদম ধরেন মামলা যেমন দুই প্রতিপক্ষ থাকে না, সেরকম। তো আমি যখন এই সাইডে এসেছি তখন আমার কাছে মনে হচ্ছিল আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল, খালি কমপ্লেইন করি হাজার হাজার কোটি কোটি লোকের বাহবা পাওয়া যায়। আর এই জায়গায় আসলে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয়, আরো অনেক কাজ করার স্কোপ থাকে। এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে তারা আরেকটু ভালো করে কাজ করার সুবিধা পায়। কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেটা মানে সর্বাংশে ঠিক না। আমার মনে হয় আমরা যেহেতু মাঝখান থেকে বিষয়টা দেখি, আমরা এটা খুব ভালো আসলে বুঝতে পারি। আপনার এই কথাটা একদম হিরণময়, যে আসলে কাজ করলেই আসলে অনেক সমালোচনার মুখে পড়া যায়, এবং সমালোচনা করতে তো আসলে কাজ করা লাগে না, সমালোচনা করা খুব সহজ। আমরা একটু প্রবাসীদের প্রসঙ্গে আসি। স্যার খালেদ এক মিনিট আমি আপনাকে একটা কথা বলে নিই। এই যে ধরেন আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে আমি যে এই যে উপদেষ্টার দায়িত্ব নিলাম আমি লাইফটা এনজয় করছি কিনা। আপনাকে আমি বলি, এটা আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। এই প্রশ্ন আমি শেষের দিকে করতাম, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি এনজয় করতেছেন না। আমি আপনাকে বলি, ধরেন আমার তো অনেকগুলো জীবন ছিল, কিছু কিছু জিনিস আপনি জানেন। আমি সাংবাদিক ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমি বিদেশে গবেষক হিসাবে কাজ করেছি, আমি কনসালটেন্ট ছিলাম, আমি উপন্যাসিক ছিলাম, আমি কলামিস্ট ছিলাম, আমি টক শোতে অ্যাপিয়ার করতাম। এবং এটা হচ্ছে আমার উপদেষ্টার জীবন। এর চেয়ে জঘন্য অসহনীয়, মানে এর চেয়ে জঘন্য অসহনীয় জীবন আমার কখনো আসে নাই। আমি খালি দোয়া করি কবে এটা থেকে আমি রেহাই পাবো। আশ্চর্য হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটু আসতাম যে আপনার এত কালারফুল একটা জীবনে যে এতগুলি পালক, এটাকে আসলে আপনি আসলে কিভাবে দেখবেন। কিন্তু আমি প্রসঙ্গে আসতেছি, কিন্তু আমাদের প্রবাসীদের একটু উদ্বেগ উৎকণ্ঠা, এবং আপনি আসবেন যে দুটি তার খালেদ এই প্রসঙ্গটা আবার শেষ করে নেই, এটা বলি, তারপর আপনি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসবেন। আচ্ছা প্রবাসীদের নিয়ে বলেন তাহলে। না, প্রবাসীদের দুইটা, মানে সংযুক্ত আরব আমিরাত থেকে একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে, যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে। এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা? পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে তাদের জন্য ভিসার ব্যবস্থা আছে, শুধু আমাদের দেশের লোকের জন্য নাই। এখন তারা খুব কাতর হয়ে মানে আপনার কাছে একটু জানতে চাইছে যে এটার ব্যাপারে সরকার কিছু করছে কিনা। ভাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি তো ভাই, কেন নাই ভাই, কেন নাই? আপনারা যারা প্রবাসে কাজ করে আপনাদের মধ্যে 99% মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্টলি কাজ করেন, কিন্তু 1% হলেও মানুষ আছে যারা সেখানে আপনার যে সমস্ত কাজ করেন সেটা ওখানকার লোকদেরকে প্রচন্ড ক্ষুব্ধ করে। আপনারা জানেন যে এখানে আপনার ওরা বাংলাদেশ স্বাধীনতা আছে না, কিন্তু 1% লোকের কথা বলছি না, 1% লোক করে তারা কষ্টকর। আমরা তো অনেক চেষ্টা করছি। ধরেন আমি আপনাকে বলি, আমি এগুলি কথা যদি বলি মনে হয় সারাক্ষণ নিজের কথাই নিজে বলতেছি। আমি যে সৌদি মন্ত্রীর সাথে শ্রমমন্ত্রীর সাথে লাস্ট দেখা করলাম, উনি আমাকে বললো তুমি প্রথম মিটিং একটা জিনিস চেয়েছিল সেটা আমরা করে দিয়েছি, তোমাদের যারা নারী শ্রমিক আছে যারা ইররেগুলার তাদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করেছি। জর্ডানের মন্ত্রী আমাকে বলেছে জর্ডনে যারা নারী শ্রমিক আছে যারা ইররেগুলার হয়ে গেছে তারা যদি ভলেন্টারিলি আসে বিনা পয়সায় তাদের প্রত্যেককে রেগুলারাইজ করে দেওয়া হবে। এরকম আমরা তো ভাই নিরন্তর চেষ্টা করছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফোন করার পর ওইখান থেকে সমস্ত যারা বন্দী ছিল তারা চলে আসছে। কিন্তু সৌদি আরব থেকে সবচেয়ে
আপনার মুক্তি দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী। এর আগে চেষ্টা করছি, সংযুক্ত আমিরাতে আমাদের পাঠিয়েছে, উনি বারবার চেষ্টা করছেন, গিয়েছি কাতারে বারবার বলেছি, আমরা আস্তে আস্তে ওপেন আপ করার চেষ্টা করছি। ভাই, এটা তো আমাদের মুখের কথায় হয়ে যাবে না, আমরা চেষ্টা করছি। দেখেন, আমি সৌদি আরবে যাওয়ার পর আপনারা আমাকে কমপ্লেইন করেছেন বিমানের ভাড়া বেশি, আমি ফিরে এসে পরের দিন সকালবেলা স্যারের কাছে অফিসে একটা মিটিং করি, আমাদের না সেটা খোলাটা আমি যত ইচ্ছা করি, এটা আমার নিয়ন্ত্রণাধীন বিষয় না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু একটা বিষয় যে সরকার পরিবর্তনের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে? মানে হাসিনা সরকারের আমলে উনাদের অবস্থা ভালো ছিল, সরকার খুব বেশি খেয়াল খবর রাখতো, আপনার সরকার কম রাখতেছে, ব্যাপারটা কি এরকম কোনো কারণে? শেখ হাসিনা সরকার যতগুলা বন্ধ হয়েছে, ইউএই বলেন, বাহরাইন বলেন, সব শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়েছিল। ওকে, আমাদের আমলে বরং সৌদি আরবে লোক পাঠানো বেড়েছে, জর্ডানে লোক পাঠানো বেড়েছে। আমাদের আমলে বরং ইউএইতে মার্কেট ইনশাআল্লাহ তাড়াতাড়ি খুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা আসার কথা। দ্বিতীয়টা হচ্ছে এক ধরনের দাবির মতো, সেই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে। আসলে আপনি এটাকে কি মনে করেন? এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা? দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে, সেইটা আসলে রাখা উচিত কিনা 66 ঘ চেঞ্জ করে? ভাই, দ্বিতীয়টা আমি বলতে পারবো না, ওটা তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে। প্রবাসীদের ভোটাধিকার প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। উনি আমাকে একটা কাজ দিয়ে গেছেন ইংল্যান্ডে যাওয়ার আগে, যে কনসার্ন বিশেষজ্ঞদের সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট নেওয়া সম্ভব হয় সেটা যেন আমরা ওয়ার্কআউট করে রাখি। উনি আসলে উনাকে বলবো, ইলেকশন কমিশনকে জানানো হবে, ইলেকশন কমিশনও চেষ্টা করছে। আমরা মানে কি বলবো, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য। আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যত প্রচেষ্টা সম্ভব সমস্ত কিছু করবো, এটা বদ্ধপরিকর। এবং আমার কাছে মনে হয় স্যার যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসগুলো চায় তার মধ্যে এটা অন্যতম। ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো। আমি যেহেতু একটু প্রবাসে থাকি, আমাকে কিন্তু এই যে অনেকে বলতে থাকেন যে আমরা যেহেতু 27 বিলিয়ন ডলার যেহেতু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যায়, এটা নিশ্চয়ই আরো বাড়বে, আরো আকর্ষণ সৃষ্টি হবে বাংলাদেশটা ওর পরবর্তী জেনারেশনের কাছে আকর্ষণীয় করার জন্য। আপনারা এটা নিয়ে কখনো ভাববেন কিনা যে ওনারা যাতে রাজনীতিতে প্রত্যক্ষভাবে আসতে পারে, যারা আসতে চান দ্বৈত নাগরিকদের মধ্যে কেউ? যারা আসতে চান ওনারা তো আসতে পারছেন, সমস্যা হচ্ছে না তো। এই যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ হওয়া যায় না, যে সংসদ সদস্য হওয়া যায় না, যে 66(2) গ। এটা অনেক বড় সাংবিধানিক প্রশ্ন, এটা আপনার রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব না। ওকে, এটা নিয়ে আমরা সিরিয়াসলি চিন্তা করি না। আপনারা বলেছেন, ঠিক আছে, আমি এটা কথা বলে দেখব কিছু করার স্কোপ আছে নাকি। আচ্ছা, ঠিক আছে। আমার একটা এটা হচ্ছে যে আপনার যেহেতু ক্ষুরোধার, আমি এটাকে কি বলবো, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি অনেক দূর দেখতে পান, সেই জন্য আমি আপনার কাছ থেকে একটু এই বিষয়টা একটু জানতে চাইবো যে অনেকে বলতেছে যে এই প্রফেসর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের যে সম্ভাব্য বৈঠক, মানে বৈঠকটা আসলে এখন ঘোষণাই করা হয়ে গেছে, সম্ভাব্য আমি বলবো না, সম্ভাব্য যে আলোচ্য, সেইটার সফলতার উপর বাংলাদেশের রাজনীতির বা মাঠের উত্তাপ প্রশমনের এবং রাজনীতিটার একটা দিক ঠিক হওয়ার একটা বড় সম্পর্ক আছে। আপনিও কি তাই মনে করেন কিনা? এবং যদি আপনি তাই মনে করেন, তাইলে কি মানে এই ক্ষেত্রে নির্বাচনের ডেটে আপনি পরিবর্তন দেখেন কিনা? মানে এপ্রিল টু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি টু ডিসেম্বর, মানে উনিও 2 মাস আগাইলেন, উনি 2 মাস পিছাইলেন, এরকম কিছু দেখেন কিনা? আমি মনে করি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি দেখেন পাবলিক স্ফিয়ারে বিএনপিকে অনেকভাবে অনেক সমালোচনা করা হয়। আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং এ বসি, আপনাকে বিশ্বাস হবে আমরা বিএনপির 2 জন ডাকলে জামাতেরও 2 জন ডাকি, এনসিপিরও 2 জন ডাকি। এমনকি এমন প্রোগ্রাম আছে যেখানে গণতান্ত্রিক বাম মঞ্চ যে মান্না ভাইদের, সেখান থেকে দাওয়াত পেয়েছে 3 জন, বিএনপি থেকে দাওয়াত পেয়েছে 2 জন। বিএনপি এগুলি নিয়ে কোনোদিন কমপ্লেইন করে নাই। বিএনপি প্রত্যেকটা সংস্কারের মিটিং এ সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বিএনপি, 3 দিন টানা অংশগ্রহণ করেছে। অধিকাংশ আপনি দেখবেন ফটো কার্ড বানায় বিএনপিকে ভিলেনাইজ করার চেষ্টা করা হয়, অধিকাংশ সংস্কার প্রস্তাব তারা রাজি হয়েছে, কিছু কিছু ফরম্যাটের তাদের আপত্তি রয়েছে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আর বিএনপির জনপ্রিয়তা, সেই পরিপ্রেক্ষিতে আমি তো মনে করি যে বিএনপির মতো একটা দলের মানে উনি সবচেয়ে প্রধান নেতা এখন, যেহেতু বেগম জিয়া এখন ওইভাবে কাজ করছেন না, তো ওনার সাথে বৈঠকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেখানে যে দূরত্বটা আছে, সেখানে কয়েকটা জিনিস আপনি পজিটিভ দিক থেকে দেখেন। নির্বাচনের সম্ভাব্য লাস্ট ডেট ছিল 30 জুন, সেখান থেকে প্রায় 1.5 মাস এগিয়ে এসেছে, ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। সেকেন্ড দিক হচ্ছে একটা ডেট ঘোষণা করা হয়েছে, ফার্স্ট 15 days of এপ্রিল। এখন ধরেন এইটুক পজিটিভ যদি হয়, এখন যদি আমি তো মনে করি এখন বাংলাদেশের রাজনীতিতে প্রধান যে 3টা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত এবং ছাত্রদের দল এনসিপি, এটার মধ্যে যদি অন্তত 2টা দল একসাথে একটা ধরেন মিলে স্যারের কাছে বলে বা কনভিন্স করার চেষ্টা করে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন বা রোজার আগে ইলেকশন দেন, তখন হয়তো সরকারের পক্ষে হয়তো পুনর্বিবেচনা করার হয়তো সুযোগ সৃষ্টি হবে, বা হয়তো অন্যান্য কনসিডারেশন আছে। বিকজ এই ডেটটা মেইনলি, এটা তো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো স্যার নেয়, স্যার আমাদের বিভিন্ন ব্যাপারে অভিমত নিয়েছে। তো ওই যদি আপনার শোনেন, আমার কাছে না ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলের 5-6 তারিখে হবে, তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যে এপ্রিলের প্রথমার্ধে বলেছে, এটা থেকে একদিনও যেন না পিছায়, একটা নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইলেকশনটা যেন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। যদি এই 2টা জিনিস এনশিওর করা যায়, তাহলে এই 1.5 মাসের সময় পার্থক্য খুব বড় কিছু হবে না। এপ্রিলে রাখলেও সমস্যা হবে না, ফেব্রুয়ারিতে আনলেও সমস্যা হবে না। এখন এই জিনিসটা আমরা সবাই মিলে বুঝে, আমরা এত স্ট্রাগলের পথ একসাথে আসছি, এই পথটুকু যদি আমরা একসাথে যেতে পারি, সেটা আমার মানে ব্যক্তি আসিফ নজরুল সাহেবের প্রত্যাশা থাকবে। প্রফেসর আসিফ নজরুল, আমাদের শেষ প্রসঙ্গ, এবার একটু আপনার বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি আসলে অনেক ব্যস্ত থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় সময় দিতে পারেন না হয়তো বেশি খুব একটা। আপনি খেয়াল করলে দেখবেন আপনাকে নিয়ে প্রফেসর ইউনূসের পর আপনি হচ্ছেন সবচেয়ে বেশি মোস্ট টকড পারসন ইন, মানে সবচেয়ে বেশি কথা বলার লোক হচ্ছেন আপনি, যে যাকে নিয়ে কথা হয়, এবং সুন্দর সুন্দর ট্রলও হয় আপনাকে নিয়ে। সুন্দর সুন্দর ট্রলের মধ্যে কেউ হয়তো আপনাকে আপনার মুখের বা বলার বাচনভঙ্গি নকল করে হায় আল্লাহ জানো খালেদ বা ওরকম করেও আসলে অনেকগুলি কথা আছে। এর মধ্যে একটা কথা হচ্ছে যে আপনাকে আমি একটু প্রশ্ন করতেই চাই, আপনি এরকম একটা কথা বলেছিলেন, আপনি যদি কখনো মন্ত্রী হন বা রাষ্ট্রের কোনো দায়িত্ব আপনি পান, তাহলে আপনি দিনরাত কাজ করবেন এবং সেই কাজ করে আপনি আর কোনো দিকে তাকাবেন এবং অনেক কিছু আপনি করতে পারবেন যেটা আসলে আপনি করতে চান। আমাদের প্রশ্ন 10 মাস পার হয়েছে, আপনি হয়তো বড় জোর এখনকার যে টাইমলাইন অনুযায়ী বড় জোর আর 10 মাস আপনি থাকবেন। তারপরে আমরা আশা করতেছি যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, সেটাও আমরা আশা করতে পারি, কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং মনে করতেছি আপনি আর হয়তো সরকারি দায়িত্বে থাকবেন না। তো সেই জন্য আপনার এই 10 মাস কেমন গেল, কেমন যাচ্ছে, আপনি কেমন এনজয় করতেছেন? আমার পার্সোনালি মনে হচ্ছে আপনি অনেক এনজয় করতেছেন না। আপনি বারাক ওবামা একটা কথা বলেছিলেন যে এই ক্ষমতায় থাকার শেষ কয় মাসে উনি অনেক বুড়িয়ে গিয়েছিলেন। তো আপনাকে দেখেও আমার এরকম মনে হইতেছে যে মানে ওই এইটা আসলে আপনার কেমন ছিল, যে মানে এই 10 মাস আপনি যদি আমাদের বলেন। আপনাকে তো আমি তো বলেন, এটা মানে অকল্পনীয় পরিশ্রমের কাজ, অকল্পনীয় পরিশ্রম। আমি আপনাদের যেটা বলতাম যে দিনে রাত কাজ করব, আমি সত্যি দিনে রাত কাজ করি। আপনারা যতভাবে পারেন ইনফরমেশন নিয়ে জিজ্ঞেস করে দেখেন, আমার মন্ত্রণালয়ে ক্যামেরা ফিট করে রাখেন কটার সময় আসি, আমার যাতে যারা রাত 1-2টা পর্যন্ত মিটিং করে নাম দিয়ে দেবো, কেউ যদি ইনভেস্টিগেট করতে চান আইসেন আমার কাছে। হ্যাঁ, 12-14 ঘন্টায় কাজ করি, এত পরিশ্রমের ধাক্কা পড়েছে। তারপর বিশাল টেন্স মুহূর্ত, ধরেন আমার সবচেয়ে কষ্ট লাগে, ধরেন যেই কাজের সাথে আমার বিন্দু মাত্র সম্পর্ক নাই, সেটার দায় দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়, এটা আমার খুব কষ্ট লাগতো। এখন একসেপ্ট করে নিয়েছি, কিছু করার নাই। আর একটা জিনিস হচ্ছে, ধরেন আমি কিছু জিনিস চাচ্ছি হয়তো, কিন্তু আমি করতে পারছি না। ধরেন আমি ল ডিপার্টমেন্টে যখন টিচার ছিলাম, আমি যেটা চাইতাম সেটাকে করতে পারতাম। তো আমি তো সরকারি 23 জন মন্ত্রীর একজন মন্ত্রী, তো আমি যেটা চাচ্ছি সেটা সবসময় হচ্ছে না। কিছু ক্ষেত্রে এটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়, বেদনাদায়ক হয়। কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা আমাকে মনে করতো, ধরেন যাদের সাথে আমি বিবৃতি দিতাম, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করতো, তারা কিভাবে যে এরকম সিচুয়েশন হচ্ছে, আসিফ নজরুল এটা একসেপ্ট করছে, এই করছে, তাদের তো আমি আর বলতে পারছি না। সেটা আমি তো ইন্ডিভিজুয়াল, আমার কথা আমি একসেপ্ট করছি না কোনোটাই বলতে পারছি না। এগুলি সব খারাপ ফিলিংস এর কথা। আপনাকে আমি একটা জিনিস বলি, আমি অনেস্টলি বলছি, উইথ হাইন্ডসাইট যদি আমাকে দেখানো হতো মন্ত্রিত্ব মানে এই উপদেষ্টা জীবন মানে হচ্ছে এই, কোনো দিন আমি রাজি হতাম না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাকে একটা কথা আমি বলি, আমার একটা অপার আনন্দের জায়গা আছে, এটা আপনাকে আমার বলতেই হবে। সেটা না হলে এটা একটা অপরাধমূলক কাজ হবে। সেটা হচ্ছে আমি কিছু কাজ করার সুযোগ পাই, কিছু দায়িত্ব পালন সুযোগ পাই, সেটা আমাকে অপার আনন্দ দেয়, যেটা আমি এই অ্যাডভাইজার পজিশনে না আসলে করতে পারতাম না। যেমন ধরেন আমাদের মাহমুদুর রহমান ভাই, ওনাকে আমি খুব পছন্দ করি। ওনার প্রেস যখন আটকে রাখা হচ্ছিল, যখন ওনার প্রেসের এই কাগজপত্র নাই পুড়ে ঢুরে গেছে, এই জন্য অনেক ধরনের
আপনার আমলাতান্ত্রিক জটিলতা দেখে যখন এটা ছাড়াচ্ছিল না, তখন আমি একটা প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলাম যেটা তাড়াতাড়ি করে যেন দিয়ে দেওয়া হয়। আমি যেদিন দেওয়া হয়েছে, আমার কাছে আবদাল ভাই এসেছিলেন, ওনার পত্রিকা নির্বাহী সম্বন্ধে আমার প্রচন্ড ভালো লেগেছে। আবার ধরেন যে আবু বকর আছে না, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গিয়েছিল, আবু বকরের ছোট ভাই, আবু বকরের বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন। ওনারা প্রচন্ড দরিদ্র জীবন যাপন করেন। তো আবু বকরের ভাইয়ের একটা চাকরি, ছোটখাটো চাকরি যখন ব্যবস্থা করতে পেরেছি, আমার প্রচন্ড আনন্দ লেগেছে। আমার এখানে একটা আহত ছেলে যখন আসার পর আমাদের মন্ত্রী হিসাবে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত দেওয়ার একটা বাজেট আছে, একটা খাত আছে। খুব অল্প 6 লাখ 10 লাখ টাকা, কিন্তু একবারে 50,000 পর্যন্ত দিতে পারি। সেরকম আপনার যখন কাউকে দিতে পারি তখন খুব ভালো লাগে, কারণ কাউকে 50,000 টাকা একবারে দেওয়ার সামর্থ্য আমার কোনোদিনও ছিল না, ভবিষ্যতে কখনো হবে না, কখনোই হবে না। এরকম আপনার ধরেন এগুলো যদি আমি বলতে থাকি, তখন হয় কি, ধরেন মানুষ বলে যে আচ্ছা আপনি কি করেন। এখন আমি যদি প্রত্যেকদিন কি করেছি বলতে থাকি, কতগুলা লোক আসে দেখা করে, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি, এটা যদি বলতে থাকি শোনেন, তখন তো এটা একটা অসহনীয় ব্যাপারে পরিণত হবে যে এই লোকটা কি পাগল লাগে, সারাদিন কি ভালো কাজ করছে এটা বলতে থাকে। ভাই আমি সারাদিন চেষ্টা করি। যদি আমি কম পারি, তাহলে মনে করেন আপনারা যারা সমালোচনা করবেন, ভাই আপনার চেয়ে আমার বুদ্ধি কম, আপনার চেয়ে আমার অভিজ্ঞতা কম, আপনার চেয়ে আমার পড়াশোনা কম, হয়তো এই কারণে, কিন্তু চেষ্টা, ইচ্ছা, প্রচেষ্টা এর একটাও হয়তো ঠিক না। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যেহেতু শিক্ষক মানুষ, আপনার এই 10 মাসের এই উপদেষ্টা জীবনে আপনি যা করেছেন, তাতে কি আপনাকে পাস মার্ক দিবেন, এভারেজ মার্ক দিবেন, এভাব এভারেজ গ্রেড দিবেন, কি দিবেন? আমি কোনো মার্কস দিব না, আপনারা মার্কস দিবেন। আমি যখন চলে যাব, আমি কি করেছি সব বলবো। আপনারা যারা এই আমি শুধু চেষ্টাটার ক্ষেত্রে মানে আপনি আপনার যে এফোর্টটা দিয়েছেন সেটার ক্ষেত্রে কি আপনি মানে সন্তুষ্ট, যে মানে বা এরকম কি যে আপনি তার চেয়ে বেশি দিতে পারতেন, এরকম কি? আপনি যদি ফিজিক্যাল পরিশ্রমের কথা বলেন, আমার পক্ষে এভারেজ 12 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। আমি কোনো সময় 14-16 ঘন্টাও কাজ করেছি, সুতরাং এক বিন্দু বেশি সময় দিতে পারতাম না। আর আপনি যদি বলেন আমি আরো বুদ্ধিমত্তার সাথে কোনো কাজ করতে পারতাম নাকি, সেটা তো ভাই আমি বলতে পারবো না। আমার বুদ্ধি তো কোয়ান্টিফাই করা যায় না, কাজের পরিমাণটা কোয়ান্টিফাই করা যায়, কাজের পরিমাণে আমি মোটামুটি একটা অ্যানসার পাইছি। আপনার যে বস আছে, সে বস কি আপনার উপর খুশি? মানে প্রচন্ড খুশি। বস আপনার উপর খুশি? প্রচন্ড খুশি। আপনি ইউনূস স্যারের কথা বলছেন? জি জি জি, প্রচন্ড খুশি। আপনাকে একটা এক্সাম্পল বলি। ধরেন আমাদের যখন যে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত যখন একটা তদন্ত কমিটি করা হলো আর কি, তখন আমি বারবার আমি বলছিলাম স্যার আমাকে দিন, আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। 2-3 অন্যদের নামটা উঠলো, স্যার বলে না তোমার না দিলে কাজ হবে না, তুমি থাকবা। তো এরকম অনেক কিছু আমাকে দিয়ে দেন। তুমি যদি অনেক খুশি না থাকেন, এটা আরেকটা তৃপ্তি। প্রচন্ড খুশি। এই প্রশ্নটা শুধু ডক্টর আসিফ নজরুলকে চেয়ারে থাকা অবস্থায় করা যায়। আপনি কি বসের উপরে খুশি? মানে প্রফেসর ইউনূসের কার্যক্রমে কি আপনি খুশি? অধিকাংশ ক্ষেত্রে খুশি, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, কিছু ক্ষেত্রে খুব অল্প, কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারি না, খুব অল্প। আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, উত্তর দেয়া না দেয়া আপনার ইচ্ছা। আমরা যে অনেকগুলি জিনিস দেখি যেটা আমার কাছে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হয়। মানে উনি একটা ছবি দেন কি গ্রামীণ সমাধান, কি জানি একটা ওই মানে টাকা পাঠাবে বিকাশ নগদের মতো একটা জিনিস। উনি একটা গ্রামীণ ইউনিভার্সিটি করেন, উনি করের টাকা মৌকুফ করেন, উনি হচ্ছে নোবেল প্রাইজ সহ আরো এরকম প্রাইজের করের টাকা মৌকুফ। এগুলি এই এই মানে প্রফেসর আসিফ নজরুল, আপনারা থাকতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বলার তারে কেউ নাই। ইজ ইট পসিবল? আপনি আমাকে যেভাবে বলেন আমি সেভাবে চিন্তা করি নাই এতগুলা জিনিস। কিছু ক্ষেত্রে আমি জানি, কিছু ক্ষেত্রে আমি জানি, একটা ক্ষেত্রে অন্তত আমি জানি যেটা অনেক আগে আবেদন করে রাখা হচ্ছিল, বারবার গত সরকার দিচ্ছিল না দেখে নর্মাল প্রসেস এটা হয়েছে, অনেক আগে আবেদন করা হয়েছে। আপনাকে একটা কথা বলি, মানে খালেদা জিয়ার জামিন সবগুলা হয়ে গেল, তো এটাও তো আপনার দীর্ঘদিন যাবত হচ্ছিল না। এখন যখন দীর্ঘদিন যাবত একটা জিনিস আটকে রাখা হয়, তারপর যখন এটা রেগুলারাইজ করার সুযোগ হয়, তখন একসাথে হয়ে যায়, তখন এগুলি মনে হয় যেটা হয়তো দৃষ্টিকটু, কিন্তু হয়তো এগুলি অনেক আগে ডিজার্ভিং ছিল। একটা ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জানি, বাকিগুলো জানি না। অনেক আগে ডিজার্ভিং ছিল, অনেক আগে আবেদন করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটকে রাখা হয়েছিল। এখন এটা আটকে রাখে নাই, নর্মাল প্রসেস হয়েছে, এখন আটকে রাখবে কারণ তো কারোটাই আটকে রাখা হচ্ছে না। আপনারা যখন এরকম সমালোচনা করবেন, আমার মনে একটুখানি ভিতরে তথ্য জেনে, ধরেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত বছর আটকে ছিল, জেনে নিয়ে করলে ভালো হয়। আমি আপনাকে ভিতরের তথ্য নিয়ে আমি আপনার সাথে আরেকদিন নিশ্চয়ই আমরা বসবো। যেমন গ্রামীণের এটা আটকে ছিল, এটা আটকে থাকা বলে না, এরকম আরো 10টা কোম্পানি আমি নিজেও করতে চাই গ্রামীণ সমাধান। এটা হচ্ছে যে একটা মানে এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না স্যার।
একটা গ্রামীণ সমাধানের লাইসেন্স যদি আপনি আমাকে দেন, এর চেয়ে ভালো জিনিস আর হইতে পারে না। আপনি আমাকে একটা দেন। এখন আপনি বলবেন তো যে উনার মানে মানে আমি জানি না, একটা গ্রামীণ ইউনিভার্সিটি, আপনি আমি আপনাকে চিনি স্যার, আমি আপনাকে চিনি স্যার, আপনি জীবনে এটা করতে পারতেন না। আমি আপনাকে বলি না, আমি তো এন্টারপ্রেনার না। আমি আপনাকে বলি যে জিনিসটা আমি জানি না, তাও আমার বসের সম্পর্কে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমারও অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু আমারও অত্যন্ত শ্রদ্ধেয়, আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে প্রফেসর আসিফ নজরুল আপনি জানেন আমাকে উনি ভালোবাসেন কিন্তু, মানে আমিও উনাকে অনেক শ্রদ্ধা করি। আমি যেহেতু জিনিসগুলো বেশি জানি না, কাজে আপনি এটা আমাকে জিজ্ঞেস করা অনুচিত হবে। আপনি যদি আমাকে বলেন যে ইউনুস স্যারের ব্যাপারে নিয়ে আমাদের প্রশ্ন করবেন, স্যারের অনুমতি নেই, স্যার যদি আমাকে অনুমতি নেয় আমি আরেকটা প্রোগ্রামে আসবো। আরেকটা কথা আপনাকে বলি, আচ্ছা আরেকটা কথা আপনাকে বলি, একটা মিনিট বলেন। ধরেন আমি কোনো এন্টারপ্রেনার না, ফলে আমার তো কোনো কিছু পাওয়ার কথা না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, আমার এই 10 মাসের উপদেষ্টা জীবনে আমার ভাই বোন আত্মীয় স্বজন একটা মানুষ মিনিমামতম কোনো আনুকূল্য পায় নাই, বরং আমার যে আপন দুলা ভাই সে সুপ্রিম কোর্টের বিল্ডিং এ যেই জায়গায় বসতো সেখান থেকে তারা উঠায় দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখান থেকে স্থানচ্যুত হয়েছে। এবং আমি মানে আপনাকে কি বলবো আর কি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এখন আমি তো আর এন্টারপ্রেনার না। এন্টারপ্রেনার যদি হইতাম, ধরেন আমি যদি একটা খুব জনকল্যাণমূলক একটা প্রজেক্ট থাকতো, আমি হয়তো চেষ্টা করতাম জনকল্যাণমূলক প্রজেক্ট, আমার নিজস্ব স্বার্থ নাই সেটাকে দেখার জন্য, কিন্তু আমার তো সেটা নাই, ফলে আমি বলতে পারছি না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি, আমার মিনিমামতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কুমিল্লা বাড়ি, আমার লালবাগের বাড়ি, ঢাকা ইউনিভার্সিটি, কোনো ক্ষেত্রে আমার কোন রকম স্বজনপ্রীতি আমি করিনি। এবং আমার আরেকটু বলি, আমার জানা মতে যেসব উপদেষ্টারা আমার সাথে ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ আমার জানা মতে তারা কেউ করে নাই আমার জানা মতে। আচ্ছা স্বজনপ্রীতি আপনি কিরকম বলবেন? মানে ধরেন ভাইয়ের ছেলেকে প্রেস উইং এ নিয়োগ দেয়া কি স্বজনপ্রীতি? ওয়েল, যদি সেটা আপনার যোগ্য হয়, এটা অন্য বিবেচনা থাকতে পারে। আপনি তো স্বজনপ্রীতি ডেফিনিশন, প্রীতি সব জায়গাতে একরকম হয় না। আপনি যে কোনো জিনিসের সংজ্ঞা সবার কাছে একরকম হয় না। এখন যদি কারো কাছে মনে হয় যে না সে ডিজার্ভিং এবং সে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসছে, হতে পারে। আবার কারো কাছে মনে হতে পারে না ডিজার্ভিং হলেও প্রপার প্রসেসের মধ্যে হলেও আমি নিব না। কেউ কেউ হয়তো সমালোচনার ভয় করে, কেউ কেউ যদি মনে করে যে আমি যেহেতু ভালো কাজ করছি আমি সমালোচনাকে কেয়ার করব না, থাকতে পারে মানসিকতার। যথেষ্ট প্রশ্ন হয়েছে খালেদ। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই প্রশ্নটা মানে আমি জানি যে আপনাকে করা, বাট ঘটনা হচ্ছে যে আমরা তো আসলে একটা অন্যরকম বাংলাদেশের একটা স্বপ্ন আপনারাই আমাদেরকে দেখাইছিলেন, মানে প্রফেসর আসিফ নজরুলের জন্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমরা একটা অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, যেই স্বপ্নটা বাস্তবায়ন করতে আমাদের সাহায্য করছে হচ্ছে আমাদের ছাত্ররা, আমাদের বাচ্চারা। তো আমরা এই স্বপ্নটা যাতে আর দেখতে পারি, সেই দেখে যেতে পারি, আমি আর প্রশ্ন করতে চাই না।